তো নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু আমরা নিয়ে হাজির হয়েছি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে, অবশ্যই ইন বাংলা। তো আমার এই চ্যানেল বেঙ্গলিপিডিয়া, একে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশাপাশি চ্যানেলটি কিন্তু ভিডিওগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, তার কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। তো আজকের প্রথম প্রশ্নে চলুন দেখা যাক কী রয়েছে। তো প্রথম প্রশ্ন হলো, এই 2021 সালের জন্য মর্যাদাপূর্ণ সেন্ট্রাল ইউরোপীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ সিসিইউ সেন্ট্রাল ইউরোপীয় বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু একটা অ্যাওয়ার্ড দেয়, অর্থাৎ প্রেস্টিজিয়াস ইউরোপিয়ান অ্যাওয়ার্ড ওপেন সোসাইটি থেকে তাদের। তো এই পুরস্কারটি কাকে দেওয়া হয়েছে? অপশনগুলো হলো শরণ কুমার লিম্বালে, রুমানা সিনহা সেহগল, কে কে শৈলজা, নাকি গুণিত মঙ্গা। তো এই যে অ্যাওয়ার্ডটা রয়েছে এটা কিন্তু খুবই প্রেস্টিজিয়াস এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটি হলো কে কে শৈলজা। এই কে কে শৈলজা এর ছবি আমরা দেখতে পাচ্ছি, এর ছবি দেখতে পাচ্ছি। ইনি কে ছিলেন? ইনি কিন্তু কেরালার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং কোভিড, আমরা জানি আমাদের দেশে কিন্তু কোভিডের যে মহামারী এটি কিন্তু খুব বাজেভাবে একদম প্রথম দিকে কিন্তু আক্রান্ত করেছিল কেরালার বেশিরভাগ মানুষকে কিন্তু। তো সেই সময় থেকে শুরু করে আজ অবধি কেরালা যতটা উন্নতি করতে পেরেছে, সে ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে নিয়ে বাদবাকি অন্যান্য যেসব প্রোগ্রাম কোভিড রিলেটেড, সেগুলো কিন্তু বেশিরভাগটাই কিন্তু হয়েছে কেরালার যিনি প্রাক্তন হেলথ মিনিস্টার ছিলেন কে কে শৈলজা, তার জন্যই। যদিও এইবারের যখন ইলেকশন হয় তারপর তাকে আর স্বাস্থ্যমন্ত্রী হিসাবে রাখা হয়নি, তবুও সেন্ট্রাল ইউরোপীয় বিশ্ববিদ্যালয় সিসিইউ তাদের কিন্তু ওপেন সোসাইটি পুরস্কার, অর্থাৎ এই যে প্রেস্টিজিয়াস ইউরোপিয়ান অ্যাওয়ার্ড, এটা কিন্তু কে কে শৈলজাকে দিয়েছে। এটা আমাদের ভারতবাসী হিসাবে কিন্তু আমাদের অবশ্যই এক গর্বের বিষয় এবং সত্যি গর্ব করে বলতে পারি যে কে কে শৈলজার মতন মানুষ সেরা যতদিন সরকারে রয়েছেন ততদিন কিন্তু সরকারের প্রতি এক ভালো রকম আস্থা কিন্তু আমাদের সবার রয়েছে। তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন হলো, নাট্য ব্যক্তিত্ব অরবিন্দ ঘোষ, তিনি সম্প্রতি কাজল সুরি রচিত হাব্বা খাতুন নামে একটি বই আছে, সেই বইটি কিন্তু প্রকাশ করেছেন। তো নিচের কোন শিরোনাম হাব্বা খাতুনের সাথে সম্পর্কিত? অপশনগুলো হলো নাইটেঙ্গেল অফ গোয়া অর্থাৎ গোয়ার নাইটেঙ্গেল, পাঞ্জাবের নাইটেঙ্গেল, আসামের নাইটেঙ্গেল, নাকি কাশ্মীরের নাইটেঙ্গেল। এই হাব্বা খাতুন যে বইটি আছে, এই হাব্বা খাতুন এর সাথে কিন্তু একটি টাইটেল বা একটি শিরোনাম কিন্তু আছে, সেটা কোনটা হবে সেটাই হলো প্রশ্ন। উত্তরটা দেখে নিই। উত্তরটি হবে কাশ্মীরের নাইটেঙ্গেল। আসলে এই যে বইটা, এই বইটা লিখেছেন কিন্তু কাজল সুরি। হাব্বা খাতুন তিনি কিন্তু কাশ্মীরের নাইটেঙ্গেল নামেও কিন্তু, এটা খুবই প্রেস্টিজিয়াস একটি টাইটেল, সেই নামেও কিন্তু পরিচিত। এই যে কাজল সুরি, ইনি কে ছিলেন? ইনি কিন্তু কাশ্মীরি কবি, পাশাপাশি তিনি কিন্তু ছিলেন কাশ্মীরের সর্বশেষ সম্রাট, যিনি ছিলেন সর্বশেষ সম্রাট ইউসুফ শাহ চক, তার কিন্তু স্ত্রীও ছিলেন এই কাজল সুরি। তো কাশ্মীরের নাইটেঙ্গেল হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্ন হলো, নিচের কোন মিনিস্ট্রি বা মন্ত্রক গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে করোনা টিকা দেওয়ার বিষয়ে তারা দেশব্যাপী জান হ্যাঁ তো জাহাঁ হ্যাঁ সচেতনামূলক এক প্রচার শুরু করেছেন? অর্থাৎ কোন মিনিস্ট্রি এই জান হ্যাঁ তো জাহাঁ হ্যাঁ গ্রামীণ বা প্রত্যন্ত যেসব অঞ্চলগুলো আছে সেখানে অ্যাওয়ারনেস বা সচেতনতামূলক বিভিন্ন ধরনের প্রচার কিন্তু করা হয়। এই কারণেই করা হয়, তার কারণ সেদিকে ল্যাক অফ অ্যাওয়ারনেস থাকে এবং ল্যাক অফ অ্যাওয়ারনেস থাকলে পরে, সচেতনতা কম থাকলে পরে ভুল বার্তা যেতে পারে তাদের মধ্যে করোনা টিকা নিয়ে বা বিভিন্ন বিষয়। এই জন্য অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতামূলক প্রচার করার জন্য কোন মিনিস্ট্রি জান হ্যাঁ তো জাহাঁ হ্যাঁ এই যে ট্যাগলাইন, এটার মাধ্যমে কিন্তু অ্যাওয়ারনেসটা ক্যাম্পেইনটা কিন্তু শুরু করেছে। অপশনগুলো হলো মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক, নাকি স্বরাষ্ট্র মন্ত্রক, নাকি সংখ্যালঘু মন্ত্রক। উত্তরটি কী হবে বন্ধুরা? উত্তরটি হবে সংখ্যালঘু মন্ত্রক। তো এই সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি, ইনি কিন্তু গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চল, যেখানে বলতে গেলে অনেক কিছু পৌঁছায় না, অনেক খবর কিন্তু পৌঁছায় না, তো তিনি বলেছেন, মুক্তার আব্বাস নাকভি যিনি কিনা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী, তিনি বলেছেন গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই করোনার যে ভ্যাকসিন, করোনার যে টিকা, সেটি কিন্তু তারা দেওয়া শুরু করবে এবং কোনো টিকা দেওয়ার আগে বা কোনো নতুন জিনিস মানুষের কাছে পৌঁছানোর আগে কিন্তু যেটা দরকার হয় সেটা হলো সচেতনতা। উইদাউট অ্যাওয়ারনেস
কোনো একটা কাজ, কোনো একটা নতুন জিনিস কিন্তু সঠিকভাবে কিন্তু করা সম্ভব হয় না। যাতে এই করোনার ভ্যাকসিন সব জায়গায় ভালো মতন পাওয়া যায়, বিশেষ করে গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে, সেই দিকে বিচার করেই কিন্তু এই জান হ্যায় তো জাহাঁ হ্যায় এই ট্যাগ লাইনের মাধ্যমে সংখ্যালঘু মন্ত্রী মুখতার আব্বাস নকভি এই করোনার ভ্যাকসিন এটা কিন্তু এক সচেতনতামূলক প্রচার শুরু করেছেন। তো পরবর্তী প্রশ্নে কিন্তু চলে যাই আমরা। পরবর্তী প্রশ্ন হলো নিমহান্স NIMHANS এখানকার যে পরিচালক পদে অর্থাৎ ডিরেক্টর পদে কিন্তু 5 বছরের জন্য কে নিয়োগ পেয়েছেন, কে নিয়োগ হয়েছেন? সুশীলা চন্দ্রশেখর, প্রাণহিতা রাও, সুনীতা মূর্তি নাকি প্রতিমা মূর্তি? উত্তরটি কি হবে? উত্তরটি হবে প্রতিমা মূর্তি। তো এই নিমহান্স এটি পুরো নাম কি? পুরো নাম হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স ইনস্টিটিউট, ঠিক আছে, সংক্ষেপে থেকে নিমহান্স বলা হয়। তো এটা বাংলাতে বলা জাতীয় মানসিক সংস্থা এবং নিউরোবিজ্ঞান ইনস্টিটিউট। তো এখানকার কিন্তু সম্প্রতি ডাক্তার প্রতিমা মূর্তি যিনি রয়েছেন তাকে কিন্তু ডিরেক্টর অর্থাৎ পরিচালক পদে কিন্তু 5 বছরের জন্য নিয়োগ করা হয়েছে। তিনি মূলত এই বেঙ্গালুরুতে সাইকিয়াট্রি বিভাগের প্রধান হিসাবে কিন্তু এই ডিরেক্টর পদে নিয়োগ হয়েছে এবং 2026 সালে তিনি কিন্তু রিটায়ারমেন্ট অর্থাৎ অবসর নেবেন। এবং ডাক্তার মূর্তিকে কিন্তু ওয়ার্ল্ড নোট অ্যাওয়ার্ডে 2022-এ WHO এক স্পেশাল রেকমেন্ডেশন অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল। তো অবশ্যই ডাক্তার প্রতিমা মূর্তির জন্য কিন্তু আমাদের গর্ব করা উচিত। তিনি কিন্তু WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেখানকার কিন্তু এক স্পেশাল রেকমেন্ডেশন অ্যাওয়ার্ড সেটাও কিন্তু তিনি পেয়েছেন। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। mPay.me has been launched by, মানে এই mPay.me এটা কাদের দ্বারা লঞ্চ হয়েছে? SBI, পেটিএম, মোবিকুইক নাকি ফোনপে? এই যে 4টে অপশন দেখতে পাচ্ছি, SBI, পেটিএম, মোবিকুইক, ফোনপে, ঠিক আছে, এটা সবই কিন্তু ব্যাংকিং রিলেটেড ব্যাপারের সঙ্গে জড়িত। তো mPay.me এটি কি? এটি একটি বলা যেতে পারে একটা ডিজিটালভাবে যে মেথড পে করার জন্য। এখন বেশিরভাগ জিনিসই আমরা জানি যে করোনা মহামারীর জন্য আমরা সবাই ব্যাংকে যেতে পারছি না বা ব্যাংক অনেক দূরে থাকে, যাতায়াতের জন্য যানবাহন থাকছে না। তো সেক্ষেত্রে কী করা হচ্ছে, এই যে ডিজিটাল যে কারেন্সি, ডিজিটাল কারেন্সি ঠিক নয়, মানে ডিজিটালি বিভিন্ন জিনিস কিন্তু পে করা যাচ্ছে, যার ফলে অনেকটা সুবিধা হচ্ছে। তো এই mPay.me এটা কাদের দ্বারা লঞ্চ হয়েছে সেটাই কিন্তু আজকের প্রশ্ন এখানকার। তো উত্তরটি হলো মোবিকুইক হবে, দুঃখিত, মোবিকুইক হবে, সুবা নয়, মোবিকুইক হবে, মোবিকুইক। তো এই মোবিকুইক যে আছে লঞ্চেস পার্সোনাল ইউপিআই পেমেন্ট লিঙ্ক অ্যাজ mPay.me, ঠিক আছে, মোবিকুইক তারা কিন্তু ইউপিআই পেমেন্ট লিঙ্ক যেটা mPay.me করেছে। তো মোবিকুইকের ব্যাপারে যদি আমরা একটু জানতে চাই তাহলে জানবো যে মোবিকুইক কিন্তু 2009 সালে প্রতিষ্ঠিত হয়। এটি কিন্তু একটা ভারতীয় ডিজিটাল পেমেন্ট মানে অর্গানাইজেশন। মূলত মোবাইল ফোনে একটা পেমেন্ট সিস্টেম রয়েছে, এটা ডিজিটাল ওয়ালেট থাকে, সেখানে গ্রাহকরা টাকা পয়সা রাখে এবং সেখান থেকে টাকা পয়সা দিয়ে তারা কিন্তু যে লেনদেন টাকা পয়সার সেটা কিন্তু করতে পারে। তো মোবিকুইকের সিইও কে? বিপিনপ্রীত সিং। পরের প্রশ্ন চলে যায়। পরের প্রশ্ন হলো নিচের কোন নদীটি উত্থানে প্রায় একই বিন্দু আছে? গাঙ্গান্দ তাপি নাকি গাঙ্গান্দ সরস্বতী, ব্রহ্মপুত্র এবং সিন্ধু নাকি টোপিও বিয়াস? এদের মধ্যে কোন নদীগুলির বা কোন নদী উত্থানে প্রায় একই বিন্দু আছে? এটা হলো প্রশ্ন। উত্তরটি হবে ব্রহ্মপুত্র, সিন্ধু। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রহ্মপুত্র রয়েছে, সিন্ধু রয়েছে, তো এদের মোটামুটি কিন্তু যে উৎপত্তি স্থল অর্থাৎ উত্থানে কিন্তু প্রায় একই বিন্দু রয়েছে। তোমাদের কাছে প্রশ্ন হলে এদের উত্থানের যে একই বিন্দু বলছি সেটা কোথাকার, উৎপত্তি স্থল এটাই কোথাকার, সেটা হলো কিন্তু প্রশ্ন। পরের প্রশ্ন, এইডস ভাইরাস ধ্বংস করে কোনটি? বেসোফিলস, নিউট্রোফিলস, মনোকোসাইটাস নাকি লিম্ফোসাইটাস? উত্তরটি হবে লিম্ফোসাইটাস। তো এইডস যে ভাইরাস আছে এটা কিন্তু তোমার ধ্বংস করে দেয় টি সেল, যেটা কিনা আমাদের কিন্তু ইমিউন সিস্টেমে কিন্তু থাকে। ইমিউন সিস্টেমের টি সেলটাকে নষ্ট করে দেয়। টি সেল অর্থাৎ টি লিম্ফোসাইট যেটা আছে সেটাকে কিন্তু ধ্বংস করে দেয়। এবারে টি লিম্ফোসাইট সেটা কাদের সঙ্গে জড়িত? এটা হলো আমাদের যে শ্বেত কণিকা রয়েছে অর্থাৎ হোয়াইট ব্লাড সেলস যেগুলো রয়েছে, যেটাকে লিম্ফোসাইটস বলা হয়, হ্যাঁ, সেটা কিন্তু এই টি লিম্ফোসাইটসের দিয়ে তৈরি। তো এইডস ভাইরাস ধ্বংস করে কিন্তু লিম্ফোসাইটস, ঠিক আছে।
এবং ওয়ার্ল্ড এইডস ডে এটা কবে পালন করা, এটা কিন্তু 1 ডিসেম্বর পালন করা, এটা কিন্তু অনেক সময় প্রশ্নপত্রে আসে। পরের প্রশ্ন হলো ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ রাজ্য সরকারকে গ্রাম পঞ্চায়েতকে সংগঠিত করার নির্দেশ দেয়? আর্টিকেল 51A, আর্টিকেল 40, আর্টিকেল 37 নাকি আর্টিকেল 31? কোনটি হবে উত্তরটি হবে আর্টিকেল 40। তো আর্টিকেল 40 এটা কি করে? এটা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির আন্ডারে কিন্তু পড়ে। পাশাপাশি আর্টিকেল 51 এটা ফান্ডামেন্টাল ডিউটিসকে বলে, আর্টিকেল 37 ও ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে নিয়ে আসে, এবং আর্টিকেল যে 31 সেটা কিন্তু রাইট টু প্রপার্টি আছে। এটার মাধ্যমে এগুলো কিন্তু এই আর্টিকেলের মাধ্যমে এই ব্যাপারগুলো কিন্তু সংরক্ষিত করা রয়েছে। পরের প্রশ্ন, কে ভারতে সিএজি কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, লোকসভা, রাষ্ট্রপতি নাকি অর্থমন্ত্রী? সিএজির পুরো ফর্ম কি সেটাও আমরা দেখব। তো উত্তরটি হবে রাষ্ট্রপতি। তো এই সিএজি এর পুরো নাম কি? এর পুরো নাম হলো দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটি একটি কিন্তু কনস্টিটিউশনাল অথরিটি আমাদের ভারত সরকারে, এবং এটি কিন্তু আর্টিকেল 148 মাধ্যমে কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল। বর্তমানে ক্যাগ অফ ইন্ডিয়ার যে আমাদের যে প্রেসিডেন্ট তিনি কিন্তু জিসি মুর্মু। এই জিসি মুর্মু কিন্তু আগে আমাদের ইউনিয়ন টেরিটরি জম্মু কাশ্মীর সেখানকার কিন্তু লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। তো বর্তমানে তিনি কিন্তু ক্যাগ যে রয়েছে ইন্ডিয়ার সেখানকার কিন্তু প্রেসিডেন্ট জিসি মুর্মু, এবং সিএজি একে নিয়োগ করে কে? রাষ্ট্রপতি। আজকে সর্বশেষ প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তো ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? এটি হলো প্রশ্ন। তো উত্তরে যাওয়ার আগে, অপশনে যাওয়ার আগে বলে দিই, আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া বন্ধুরা। ঠিক আছে, আমরা কিন্তু নতুন এরকমভাবেই বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর বিভিন্ন নতুন যে ফ্যাক্ট সেগুলো কিন্তু নিয়ে আসবো। তো সাবস্ক্রাইব করে দিলে অবশ্যই আমাদের একটু ভালো লাগবে। তো এই প্রশ্নে বলা হয়েছে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? অপশনগুলো হলো বেঞ্জামিন নেতানয়াহু, নাফতালি বেনেট, ইয়ার লাপিড নাকি সাংরি মিয়ান। উত্তরটি কী হবে বন্ধুরা? উত্তরটি হবে নাফতালি বেনেট। তো এই নাফতালি বেনেট যে আছে সম্প্রতি সে কিন্তু একটি কোয়ালিশন যে গভর্নমেন্ট, সে মাধ্যমে কিন্তু এসেছে, এবং কার সাথে জোটবন্ধন করে এসেছে, কোয়ালিশন করে এসেছে? এই ইয়ার লাপিড এর যে সেন্ট্রিস্ট পার্টি রয়েছে এর সাথে কিন্তু কোয়ালিশন ফর্ম করে কিন্তু নাফতালি বেনেট বর্তমানে প্রধানমন্ত্রী ইসরায়েলে এসেছে। এবার এই নাফতালি বেনেট যেহেতু এটি একটি কোয়ালিশন গভর্নমেন্ট, তো এই জন্য এটা 2023 অবধি কিন্তু নাফতালি বেনেটই থাকবেন ইসরায়েলের পিএম অর্থাৎ প্রধানমন্ত্রী, এবং তারপর থেকে শুরু করে 2025 সাল অবধি ইয়ার লাপিড, যিনি কিনা সেন্ট্রিস্ট পার্টির সাথে জড়িত, তার সাথে কিন্তু রোটেশনের পর্যায়ে সে কিন্তু তারপর প্রধানমন্ত্রী হিসাবে থাকবে। তো আমাকে বলতে লাগবে বন্ধুরা যে ইসরায়েলের যে নতুন প্রধানমন্ত্রী অর্থাৎ এই নাফতালি বেনেট, এর আগে কে প্রধানমন্ত্রী ছিলেন তার নাম কিন্তু বলতে হবে, এবং তারও একটা রেকর্ড রয়েছে, তিনি কিন্তু সবচেয়ে লংগেস্ট সার্ভিং পিএম অফ ইসরায়েল হিসাবে কিন্তু ছিলেন। 12 বছর প্রায় তিনি কিন্তু প্রধানমন্ত্রিত্ব করেছেন ইসরায়েলের, কিন্তু বর্তমানে নতুন প্রধানমন্ত্রী কিন্তু নাফতালি বেনেট। তো ইসরায়েলের রাজধানী কিন্তু জেরুজালেম এবং মুদ্রা কিন্তু নিউ শেকেল। তো অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। বেঙ্গলি মিডিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।